আচ্ছা, এরপরে বলছে পর্দার প্রকারভেদ, খুব সুন্দরভাবে এখানে তিনটা পর্দা সুন্দরভাবে দিছে। তো কোষের দারোয়ান বলতেছে কোষকে প্রোটেক্ট করে, রক্ষা করে। তো এই যে এইখানে একটা চিত্র এখানে দেওয়া আছে, একটা দালান, এই দালান ভেদ করে কোনো কিছুই যেতে পারে না, পানি এই দালান ভেদ করে যেতে পারবে না, এই জন্য এই পর্দাটার নাম হচ্ছে অবেদ্য পর্দা। আমরা এইগুলা পড়েছি। দ্রাবক ও দ্রব উভয়ই বাধা পায়। দ্রাবক হচ্ছে পানি, দ্রব হচ্ছে চিনি বা যেগুলো একটু কঠিন পদার্থ, এগুলা কেউই এটার ভিতর দিয়ে যেতে পারে না, এই জন্য অবেদ্য। আর বেদ্য বলতে সহজেই বেদ করা যায়, সহজেই, যে ফাঁকা একটার দরজা একদম পুরোপুরি খোলা, এদিক দিয়ে বাতাস আসতে পারবে, যে কোনো অণু আসতে পারবে, বিড়ালও ঢুকে পড়বে দৌড় দিয়া। তাহলে এই যে বিষয়টা যদি পুরোপুরি সহজে আসতে পারে, দ্রাবক, দ্রাবক মানে পানি, আর দ্রাব একটা বিড়ালও দ্রাবর অন্তর্ভুক্ত, হ্যাঁ, একটা ইটের কণা, এগুলো দ্রাবের অন্তর্ভুক্ত। কঠিন পদার্থ হইলেই আমরা দ্রাব বলতে পারি, এরা সহজে চলাচল করতে পারে। আর এই যে এটা অর্ধবদ্ধ, এই যে এই জানালার শিক দিয়ে আটকাই দিছে, মানে খুব সহজে সব অনু যাইতে পারবে না, কিছু কিছু আটকা পড়বে। শুধু দ্রাবক পানি চলাচল করতে পারে এখানে বলছে। তো এটা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম করে, হ্যাঁ, ই করা আছে, যাতে করে আসতে পারে, ছাঁকনির মতো কাজ করে, ছাঁকনির মতো। যেমন একটা ছাঁকনি, ছাঁকনি দিয়ে কঠিন পদার্থ থাকলে এটা উপরে বেঁচে থাকে আর পানিটা সহজে চলে যায়, তাহলে আমরা ছাঁকনিটাকে একটা উদাহরণ হিসেবে দেখতে পারি অর্ধবেদ্য পদার্থ। তো এখানে উদাহরণগুলো দিছে উদ্ভিদের ক্ষেত্রে, বলতেছে উদাহরণ হচ্ছে পলিথিন, কিউটিন যুক্ত পাখি, পলিথিন দিয়ে দেখ পানি পরে ওই সাইডে চলে যায় না যদি পলিথিনটা ফুটো না হয়। তারপরে এখানে আছে কোষ প্রাচীর, কোষের প্রাচীর সহজেই ভেদ করে পানি যেতে পারে। আর কোষ ঝিল্লি এবং মাছের পটকা, এই জিনিসগুলো হচ্ছে অর্ধবেদ্য পর্দার উদাহরণ। আচ্ছা, এরপরে আছে অভিশ্রবণ। তো এই যে অভিশ্রবণের চিত্র, একটার মধ্যেই দুইটা জিনিস দেখা রয়েছে, এই যে এই সাইডটা হালকা দ্রবণ আর এদিক দিয়ে হচ্ছে ঘন দ্রবণ, এই সাইডটাতে একটু বেশি বেশি আছে। আচ্ছা, ঘন দ্রবণ বেশি বেশি আছে। তো এইখানে বলছে সংখ্যাতে একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুইটা দ্রবণ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে, অর্ধবেদ্য মানে আমরা শিখছি যে চলাচল করতে পারে কিন্তু সহজে না। দ্রাবক মানে পানি কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে যায়। এই যে পানিটা করে কি, এই যে এই সাইডটাতে কম ঘনত্ব, এইখান থেকে পানিটা এই যে বেশি ঘনত্ব এইটার মধ্যে যাবে। আমরা একটা কিসমিসের উদাহরণ সাধারণভাবে দিতে পারি। একটা কিসমিস দেখা গেল এই যে এইখানেই আছে। অভিশ্রবণের বাস্তব উদাহরণ হচ্ছে কিসমিসের পরীক্ষা। এই কিসমিসটা প্রথমে এই সাইডে আমরা দেখতেছি শুকনো ছিল, এই যে পানির মধ্যে, কিছুক্ষণ পর কিসমিসটা এবার ফুলে যায়, আর কিসমিসটা হচ্ছে আঙ্গুর হয়ে শুকাইলে ভালো করে কিসমিস হয়। এখানে কিসমিসের যে আবরণ, এখানে বলা আছে কিসমিসের আবরণ অর্ধপর্দ পর্দা হিসেবে কাজ করে। আবরণ যেটা বাইরের, ভিতরের শর্করা গাঢ় দ্রবণের কারণে বাইরের পানি অভিযোগে কিসমিসের ভেতরে প্রবেশ করে, যেটা আমরা আগে বলেছি যে ভিতরে কিসমিসের ভিতরে মিষ্টি, এখানে শর্করা আছে, তো শর্করা থাকার কারণে ওইটা গাঢ়, ভিতরটা হচ্ছে বেশি ঘন, এজন্য বেশি ঘনত্ব, আর বাইরে হচ্ছে কম ঘনত্ব, বাইরে থেকে পানি ভিতরে যায়, এইটাই অভিশ্রবণ প্রক্রিয়া। তাহলে অভিশ্রবণ প্রক্রিয়ার মূল সংজ্ঞা জিনিসটা কি? অভিশ্রবণ খুবই ইম্পর্টেন্ট, যে দুইটা আলাদা ঘনত্ব থাকবে, একটা কম ঘনত্ব আর একটা বেশি ঘনত্ব। যেমন এইখানে বাইরে পানি আছে, এগুলা কম ঘনত্ব, আর ভিতরে বেশি ঘনত্ব। আর যে চামড়াটা আছে এই কিসমিসের, সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। তাহলে অর্ধবেদ্য পর্দা দ্বারা দুইটা দ্রবণ পৃথক থাকবে, কম ঘনত্ব একটা আর একটা বেশি ঘনত্ব। কম ঘনত্ব থেকে পানিটা বেশি ঘনত্ব মানে ভিতরে যাবে, পানি ভিতরে যাওয়ার কারণে কিসমিসটা ফুলে যায়, এটাই অভিশ্রবণ। আচ্ছা, তো এখানে বিভিন্ন অভিশ্রবণ চাপের কথা বলা হয়েছে শুরুতে এবং পরে, এগুলো বলেছে। অর্ধবেদ্য পর্দা ভেদ করে পানি ফানেলের ভেতরে প্রবেশ করায় দ্রবণের তল উপরে উঠে যায়। এই ঊর্ধ্বমুখী চাপই অভিশ্রবণ শক্তির প্রমাণ। বলতেছে যে অর্ধবেদ্য পর্দা ভেদ করে পানি ফানেলের ভেতরে প্রবেশ করায় দ্রবণের তল উপরে উঠে যায়। হ্যাঁ, এই যে মাছের পটকা টটকা দিয়ে উদাহরণ হয়েছে, পরেরটাতে দেখা যায় যে পানিটা কিছুটা উপরে উঠে গেছে, তো এটা ঊর্ধ্বমুখী চাপ মানে উপরের দিকে চাপ দিছে, তো এটা অভিশ্রবণের একটা উদাহরণ। আচ্ছা, এটা হচ্ছে থিসল ফানেল পরীক্ষা। তো এখানে যেটা এরপরে আরো কয়েকটা বিষয় আছে, আমরা দেখি। শোষণ,
পেজ অবিশ্রবণ চাপ। এরপরে পার্থক্যগুলো আছে ব্যাপন এবং অবিশ্রবণের খুব সুন্দর করে বলতেছে কোনো পর্দার প্রয়োজন নাই ব্যাপনের মধ্যে প্রয়োজন নেই, কিন্তু অবিশ্রবণের মধ্যে পর্দা অবশ্যই থাকে, এবং যে পর্দাটা থাকে এই পর্দাটার নাম হচ্ছে অর্ধবেদ্য পর্দা। ঠিক আছে, আমরা কিসমিসের ক্ষেত্রে দেখলাম। তারপরে বলতেছে প্রবাহের দিক ব্যাপনের ক্ষেত্রে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, যেখানে বেশি ঘন, যেমন পারফিউমের ভেতরে বেশি ঘন, পারফিউমটা চাপ দিলে এটা বাইরে আসে, বাইরে হচ্ছে কম ঘনত্ব, বাইরে পারফিউম নাই। তারপরে অবিশ্রবণের ক্ষেত্রে বলতেছে এখানে শুধু দ্রাবক, অবিশ্রবণের ক্ষেত্রে শুধু দ্রাবক, আর ব্যাপনের ক্ষেত্রে দ্রাবক যে কোনো কিছু হইতে পারে। আর অবিশ্রবণের ক্ষেত্রে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে। হ্যাঁ, কিসমিসের বাইরে কম ঘনত্ব, এখান থেকে পানিটা ভিতরে যাবে বেশি ঘনত্ব। হ্যাঁ, মাধ্যম। তো এইখানে বলতেছে ব্যাপনটা তরল এবং গ্যাসীয় দুই জায়গায় ঘটতে পারে, যেমন এই পারফিউমটা ছড়ায় যাওয়া বা দুর্গন্ধ ছড়ানো এটা হচ্ছে গ্যাসীয়। আর তরল কি, আমি একটা পানির গ্লাসের মধ্যে একটা নীল রঙের দুধ ঢাললাম বা যে কোনো রং ঢাললাম, এটা তো তরলের মধ্যে ঢাললাম, এই জন্য তরল। তাহলে তরল এবং গ্যাসীয় দুই জায়গায় ব্যাপন ঘটে, আর অবিশ্রবণটা শুধুমাত্র তরলের ক্ষেত্রে ঘটে। আচ্ছা, তো বলতেছে উদ্ভিদের ক্ষেত্রে প্রধান ভূমিকা কি, পার্থক্য যদি আসে তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন আদান প্রদান ব্যাপনের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান ঘটে, যেটা আমরা সালোক শোষণ এবং শোষণ নামে পড়েছি একটু আগে। তারপরে অবিশ্রবণের ক্ষেত্রে যেটা কাজে লাগে উদ্ভিদের ক্ষেত্রে মূল ধারা পানি শোষণ। উদ্ভিদের যে মূল আছে সেই মূলটা কি করে, বৃষ্টি থেকে যখন পানি পড়ে অথবা আমরা গাছে পানি দেই তখন সেই পানিটা মাটির নিচে যায়, এবং উদ্ভিদের যে শিকড় আছে সেই শিকড়ের মধ্যে অর্ধবেদ্য পর্দা থাকে, সেই পর্দাটা ব্যাক করে উদ্ভিদের ভিতরে ঢুকে। তাহলে মূল ধারা যে পানি শোষণ, বাইরে যে পানি থাকে মাটির সেখানে কম ঘনত্ব, আর শিকড়ের ভেতরে বেশি ঘনত্ব, সেইখানে পানিটা সহজে প্রবেশ করে। তাহলে মূল ধারা পানি শোষণ হচ্ছে অবিশ্রবণের উদাহরণ। আচ্ছা, এরপরে শোষণ বলছে মাটির নিচ থেকে পানি সংগ্রহ। হ্যাঁ, এখানে আছে কিছু জিনিস, কৌশিক পানি, মূলরুম অঞ্চল, কোষ বৃদ্ধি অঞ্চল, কোষ বিভাজন অঞ্চল, এই মূলরুম এইগুলা বলা আছে। এখানে মূল কথা হচ্ছে উদ্ভিদ মূলরুমের সাহায্যে মাটি থেকে কৈশিক পানি শোষণ করে। কোষরসের ঘনত্ব মাটির পানির তুলনায় বেশি হওয়ায় অন্তঃঅবিশ্রবণ প্রক্রিয়ায় পানি কোষে প্রবেশ করে। আচ্ছা, তো এইখানে অবিশ্রবণ প্রক্রিয়ার কথা বলছে। শোষণ মানে শুষে নেওয়া, পানিটাকে শুষে উদ্ভিদের ভিতরে নিয়ে যায়। তো এখানে বলছে উদ্ভিদ মূলরুমের সাহায্যে, মানে মূলরুম বলতে শিকড় জাতীয় কিছু, শিকড়কেই বোঝানো হয়েছে, সাহায্যে মাটি থেকে কৌশিক পানি শোষণ করে। মাটি থেকে, হ্যাঁ, কোষরসের ঘনত্ব মাটির পানির তুলনায় বেশি হয়, ভিতরে শিকড়ের ভিতরে ঘনত্বটা বেশি, বাইরে ঘনত্ব কম, সেই জায়গা থেকে পানিটা ভিতরে যায়, এটাই বলছে। চিত্র আসলে তোমরা এরকম আঁকাই দিতে পারো। তো মূল কথাটা এইখানে আছে, আমরা যেটা নিচে আছে সেই জিনিসটাই মূল কথা, যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের মধ্যে পানি যায়, দ্রাবক পদার্থ। তারপরে এখানে আছে পানি, খনিজ লবণ, দুইটা ভিন্ন প্রক্রিয়া। পানি এক জিনিস, খনিজ লবণ আরেক জিনিস। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড এক রকমের লবণ, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম, বিভিন্ন রকম লবণ আছে, হ্যাঁ, যেগুলো মাটির নিচে থাকে, এগুলোরই খনিজ লবণ বলে। আর আমরা যেটা খাই এটা হচ্ছে খাবার লবণ। আচ্ছা, তো ইনবাইবিশন বা পানি শোষণ, তো কলয়েড ধর্মী পদার্থেরা কিছু পানি শুষে নেয়। কলয়েড ধর্মী পদার্থের পানি শোষণের প্রক্রিয়াকেই ইনবাইবিশন বলা হয়। তো খনিজ লবণ শোষণ, খনিজ লবণটাও, হ্যাঁ, উদ্ভিদ শোষণ করে মাটি থেকে। উদ্ভিদ মানুষের মতোই খাবার দাবারের প্রয়োজন হয়, তো উদ্ভিদ পানিও খায়, আবার কি করে লবণও খায়। তো যে লবণ আছে সেটা হচ্ছে খনিজ লবণ, পটাশিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলাই আর কি এখানে বলছি। পরিবহন, জাইলেম ফ্লোয়েম, এগুলো তো তোমাদের দরকার নেই। ঊর্ধ্বমুখী পরিবহন প্রমাণ, প্যাপেরোনিয়া পরীক্ষা। বলছে স্বচ্ছ কাণ্ডের কারণে জাইলিম বাহিকাতে রঙিন পানির ঊর্ধ্বমুখী পরিবহন খালি চোখে স্পষ্ট দেখা যায়। আচ্ছা, ঊর্ধ্বমুখী পরিবহন এটা আর কি এখানে দেখাইছে চিত্র।